তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে, খুবই মারাত্মক, যেটা ইরানের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। গতকাল সারাদিন জুড়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার যে আলোচনা হয়েছে, সেই আলোচনা চলাকালীন সময়ে পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান পাঠিয়েছে, কাতারও চাইছে। একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইরান কিন্তু মুখ খোলেনি, এই ব্যাপারে কোনো কথা বলেনি, কারণ ইরান তখন পাকিস্তানের আতিথেয়তা গ্রহণ করছে। তাহলে এই ব্যাপারটা কি আমেরিকা জানতো, পাকিস্তানও জানতো যে আলোচনা চলাকালীন সময়ে এই দুটি ঘটনা ঘটানো হবে? ইরান কোনো প্রতিবাদ করতে পারেনি। ঘটনা নম্বর 2, যখন আলোচনা চলছিল তখন আমেরিকার একটি ডিস্ট্রয়ার জাহাজ, যুদ্ধ মানে কি বলে আপনার নৌজাহান, হরমুজ প্রণালী অতিক্রম করছিল। এটা নিয়েও ইরান খুব বেশি স্ট্রং কথা বলে নাই, শুধু বলেছে 30 মিনিট সময় দেয়া হলো, এর মধ্যে যদি এটা ব্যাক না করে তাহলে আমরা যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আরেকটি ঘটনা ঘটেছে, এগুলার পিছনে পিছনে তারেক রহমানের বাংলাদেশের একটি জয়যাত্রা নামের জাহাজও এটার পিছে পিছে চলছিল। ইরান স্ট্রেট বলে দিয়েছে বাংলাদেশ হইল মুনাফেক, বাংলাদেশের নেতৃত্ব মুনাফেক। বাংলাদেশ, আচ্ছা যাই হোক, এটা নিয়ে পরে আবার আরেকটি ভিডিও করার ইচ্ছা আছে। এই যে গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো, আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো ইরানের $6 বিলিয়ন সম্পদ ছেড়ে দিয়েছে আমেরিকা। প্রায় $120 বিলিয়ন সমপরিমাণ সম্পদ, $120 বিলিয়ন সমপরিমাণ সম্পদ আটকে রেখেছে আমেরিকা এবং আমেরিকা সংশ্লিষ্ট অথরিটি। সেখান থেকে $6 বিলিয়ন অলরেডি ছেড়ে দিয়েছে। এটা একটা ইরানের বিজয়। আমরা আরেকটা ব্যাপার বলতে পারি, সেটা হলো যুদ্ধে আসলে কিন্তু কারোর কোনো বিজয় হয় না। দুই পক্ষেরই মানুষ মারা যায়, সম্পদ হানি হয়, মানুষ ঘর ছাড়া হয়, খাদ্যের সংকট দেখা দেয়, দুই পক্ষই রক্তপাতে হারায়। ফ্যাক্ট হলো দুই পক্ষ কি চায় তার উপরে ভিত্তি করে তারা বলে আমরা জিতেছি। আবার অনেকের সময় রাজনৈতিক কারণে তারা সবাই বলে আমরা জিতেছি। যেমন এই যুদ্ধবিরতির সিজফায়ারের যে প্রস্তাব দিয়েছে আমেরিকা, প্রস্তাব দিয়ে আমেরিকাও বলতেছে আমি জিতেছি, আবার ইরানও বলতেছে আমি জিতেছি। এটা একটা আমার কাছে হাসি তামাশা মনে হয়, মানুষকে বোকা বানানো। তবে হ্যাঁ, এতটুকু বলা যায় যে ইরান বলেছে আমরা কোনো প্রস্তাব দেই না, আমরা যুদ্ধ চালিয়ে যাব, কিন্তু আমেরিকা ঠিকই প্রস্তাব দিয়েছে যুদ্ধ সিজফায়ারের জন্য। এই যুদ্ধটি যেমনি গলার কাঁটা ইসরায়েলের জন্য, একইভাবে আমেরিকার জন্য গলার কাঁটা। কারণ হলো শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াবেন, তখন জনতা কিন্তু স্ট্রং প্রশ্ন করবে, এই যুদ্ধে তুমি কেন গিয়েছ? এই যুদ্ধ কি আমাদের যুদ্ধ? এই যুদ্ধে আমেরিকার অর্জন কি? কেন তুমি বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ খরচ করেছ? ইসরায়েলের মতো একটি বাফার দেশের কথায় পড়ে তুমি যুদ্ধ জড়িয়েছ, আমাদের কি লাভ হলো? এই অর্থ তুমি কোথায় থেকে দিয়েছ? এই প্রশ্নগুলোর মুখোমুখি কিন্তু মারাত্মকভাবে ডোনাল্ড ট্রাম্পকে হতে হবে। কারণ অলরেডি সারা আমেরিকা জুড়ে আওয়াজ উঠেছে নো কিংস, আমরা রাজা চাই না, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে আমরা রাজা চাই না। আরেকটা ব্যাপার, ইসরায়েল তো অলরেডি এই মানে নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্টের অলরেডি নাকের আগায় পানি চলে এসেছে তার। সে এখন আর আগামী নির্বাচনে কতটা এগোতে পারবে বা নিজেকে এই স্টেবল হিসেবে প্রাইম মিনিস্টার বা প্রার্থী হিসাবে নিজেকে ধরে রাখতে পারবে, সেটা একটা প্রশ্ন রাখে যথেষ্ট পরিমাণ। তবে ইরান যুদ্ধের মূল এফেক্টেড মানে বেনিফিটটা তুলে নিতে পারছে আমি যা দেখছি পাকিস্তান। সেটা কতদিন অব্যাহত থাকে বলা যাচ্ছে না। পাকিস্তান অলরেডি ইমরান খানের এই ট্র্যাজেডি
তারপরে আমেরিকার সাথে সম্পর্কহীনতা, সব কিছু প্রায় আপনার পাকিস্তানকে একা করে দিচ্ছিল, হ্যাঁ, বা বিশ্ব রাজনীতিতে একা হয়ে যাচ্ছিল। হুট করেই পাকিস্তানের এই উত্থান পাকিস্তানকে কিছু বেনিফিট দিতে শুরু করেছে। কারণ পাকিস্তানের অর্থ সংকট থেকে বাঁচার জন্য অলরেডি একদিনের মাথায় পাকিস্তান $6 বিলিয়ন একটি প্রণোদনা পেয়ে গিয়েছে সৌদি আরব এবং কাতারের কাছ থেকে। দুইটাই ধর্নাঢ্য দেশ। এই দুই দেশ যদি সম্পর্ক ভালো রাখতে পারে পাকিস্তান, আগামী 20 বছর যাবৎ আবার পাকিস্তানের একটি মানে ক্লায়েন্ট পেয়ে গেল পাকিস্তান। পাকিস্তান যদিও কোনো কিছু স্থায়ীভাবে অর্জন করতে পারে না, আমাদের দেশে আমরা দেখি পাকিস্তানকে যথেষ্ট তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, বিশেষ করে যারা ভারতপন্থী তারা। কিন্তু পাকিস্তানের অবস্থা আসলে এত খারাপ না। তাদের যে দক্ষ কূটনীতি, হ্যাঁ, এটা আসলেই আপনার যথেষ্ট আপনাকে ইমপ্রেস করার মতো। দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। তাদের যে কূটনৈতিক অবস্থা, এটা অনেক অগ্রগতি হয়েছে। এখন শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি থেকে ইরান কী পেল? যুদ্ধ চালায় গেলে ইরান কী পাবে? ইরানের মূল টার্গেট কিন্তু হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী চিজ করার পর থেকে, কবজায় নেওয়ার পর থেকে যুদ্ধের নিয়ন্ত্রণও প্রায় ইরানের নিয়ন্ত্রণে চলে এসেছে। পরিস্থিতির নিয়ন্ত্রণটা কীভাবে আপনার সে ঘোষণা দিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ আসবে যাবে পণ্যবাহী অথবা যে কোনো 20 মিলিয়ন ডলার করে দিতে হবে প্রতিটি পণ্যবাহী জাহাজের জন্য। বাপরে বাপ, অনেক টাকা। তো এটা ভাগাভাগি করে নিবে ওমান এবং ইরান। এখন এই যে এই ঘোষণাটা সারা পৃথিবীর অর্থনীতির জন্য একটি বড় ধরনের শেকিং। এবং ইরানের অর্থনীতি, আপনি জানেন পৃথিবীর 20% জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। প্রতিদিন তারা বিলিয়ন ডলার ইনকাম করতে পারবে প্রতিদিন, এবং এখান থেকেই ইরানের অর্থনীতি কামব্যাক করতে পারে। অর্থাৎ এই যুদ্ধটি আমেরিকার জন্য যেমন ব্যাকফায়ার হয়েছে, ইসরায়েলের জন্য ব্যাকফায়ার হবে। এটা আমেরিকার পরাজয়ের একটি স্তম্ভ হয়েও থাকতে পারে। বলা যায় না, পরাজয়ের ধারাবাহিকতা তৈরি হয়ে যেতে পারে। কারণ আমেরিকা পৃথিবীর 1 নম্বর শক্তি, এটা আমরা খুব ভালো করে জানি। তার একটা পতন হয়, এটা শেষ সময় কিনা কে জানে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।